রাইট ফর্ম অফ ভার্বসের দ্বিতীয় পর্বে আজ আমরা এমন কিছু রুলস নিয়ে কথা বলবো যা যে কোনো পরীক্ষায় দুই একটা রুলস অবশ্যই আসবে। সুতরাং আজকের ক্লাসটা একটা অন্যরকম ক্লাস হতে যাচ্ছে। চলুন শুরু করি। প্রথম নিয়মটা, প্রথম রুলসটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এখন পাস্ট পারফেক্ট টেন্স বলতে আসলে বোঝায় কোনো একটা কাজের আগে কিংবা কোনো একটা কাজের পরে অন্য একটা কাজ হয়। আমি যদি উদাহরণ দিই তাহলে সবার কাছে খুব সুপরিচিত একটা বাক্য আছে যে ডাক্তার আসার আগে কিংবা ডাক্তার আসার পরে রোগী মারা যায়। কিন্তু আজ আমরা এই সচরাচর রুলস নিয়ে কথা বলবো না, আমরা একটু অন্য রুলস নিয়ে কথা বলি। তাহলে পাস্ট পারফেক্টটা হচ্ছে পূর্বে একটি কাজের আগে বা পরে অন্য একটি কাজ ঘটলে এই পাস্ট পারফেক্ট টেন্সটি হয়। তাহলে একটা উদাহরণ দেখি, যে চোরটি পালানোর আগেই আমরা তাকে ধরে ফেলেছিলাম। এখন দেখুন, একবার হলো চোর পালাচ্ছে আর একবার আমরা তাকে ধরতেছি। তাহলে এই আগে শব্দটা দ্বারা এই দুইটি বাক্যকে যুক্ত করা হয়েছে। এই যে বাক্যটা আমরা পেলাম একটি কাজের আগে কিংবা একটি কাজের পরে, এই টেন্সটা আসলে পাস্ট পারফেক্ট টেন্স। এখন দুইটি টেন্সই তো পাস্ট পারফেক্ট হবে না, তাহলে এই পাস্ট পারফেক্টের সাথে অন্য একটা টেন্সের সম্পর্ক আছে। এটা আমি আগেও বলেছিলাম, পাস্ট ইনডিফিনাইট। তার মানে এক সাইডে হবে পাস্ট ইনডিফিনাইট, অন্য সাইডে হবে পাস্ট পারফেক্ট। 99% ক্ষেত্রে যে কোনো কনজাংশন, অর্থাৎ এখানে দেখুন কনজাংশন, এই একটা বাক্য এই একটা বাক্যকে, আসলে বাক্য বলা ঠিক না, এরা ক্লোজ বাক্যাংশ, তো এইটাকে এই আগে দ্বারা যুক্ত করা হয়েছে এবং পরিপূর্ণ একটা টোটাল বাক্য হয়েছে। তো এরকম ক্ষেত্রে 95% ক্ষেত্রে এক সাইডে পাস্ট পারফেক্ট থাকলে অন্য সাইডে পাস্ট ইনডিফিনাইট হয়। সুতরাং আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট পারফেক্টের একটা সম্পর্ক আছে, কিন্তু যেহেতু এই একটা কাজের আগে কিংবা একটা কাজের পরে হলে পাস্ট পারফেক্ট বোঝায়, সুতরাং এই সব ক্ষেত্রে পাস্ট পারফেক্টের প্রাধান্যটা বেশি। তাহলে আমি পাস্ট পারফেক্টকে অর্থানুসারে দিয়ে দিব, বাদ বাকিটা পাস্ট ইনডিফিনাইট। দেখুন কিভাবে হয়। ধরেন আমি বললাম পাস্ট পারফেক্টের যে টেন্সগুলো আছে সেখানে আগে পরে শব্দ দুইটি থাকে, যেমন এখানে আগে আছে, তাহলে বিফোর মানে আগে, আফটার মানে পরে। তাহলে অর্থানুসারে পাস্ট পারফেক্ট যেহেতু প্রাধান্য পায়, তাহলে বিফোর মানে আগে যেহেতু, তাহলে এ সাইডে পাস্ট পারফেক্ট অর্থাৎ বিফোরের আগে, তাহলে পরে কি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আফটার মানে যেহেতু পরে, তাহলে প্রাধান্য যেহেতু পাস্ট পারফেক্ট, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট দিয়ে দেন, তাহলে প্রথমে কি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। এই হলো টোটাল রুল, এর বাইরে কিছু নেই। তো আমি যদি একটা পরিপূর্ণ উদাহরণে চলে যাই, যে উই ক্যাচ দ্য থিফ বিফোর হি রান অ্যাওয়ে। এখন দেখুন এখানে আছে বিফোর, আমরা জানি বিফোর মানে আগে কিংবা পূর্বে, তাহলে পাস্ট পারফেক্টটা হবে আগে। তাহলে পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচারটা কি? পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, যে কোনো একটা, যেহেতু পাস্ট তাহলে হ্যাড, আর হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যে ভার্বটা বসবে সেটার V3। তাহলে আমার কি হলো, উই হ্যাড কট দ্য থিফ বিফোর হি, তাহলে এ সাইডে কি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে রান র্যান বিফোর হি র্যান অ্যাওয়ে। তাহলে পুরো বাক্যটা হচ্ছে উই হ্যাড কট দ্য থিফ বিফোর হি র্যান অ্যাওয়ে, অর্থাৎ এই বাক্যটাই চোরটি পালানোর আগেই আমরা তাকে ধরে ফেলেছিলাম। পরেরটা দেখুন, দ্য ট্রেন লিভ দ্য স্টেশন আফটার হি রেস। তাহলে সে পৌঁছানোর পরে ট্রেনটি স্টেশন ত্যাগ করেছিল। তাহলে আফটার মানে যেহেতু পরে, তাহলে পাস্ট পারফেক্ট পরে হবে কেন? কারণ পাস্ট পারফেক্টের প্রাধান্য বেশি এবং সেটা আফটার বিফোর অর্থ অনুসারে হয়। তাহলে পরে আমরা দিলাম হ্যাড রেস্ট। তাহলে প্রথমে পাস্ট ইনডিফিনাইট কি হলো, দ্য ট্রেন লেফট। তাহলে আমার পুরো অ্যান্সারটা কি হলো, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন আফটার হি হ্যাড রেস্ট। সে স্টেশনে পৌঁছানোর পরে ট্রেনটি স্টেশন ত্যাগ করেছিল। তাহলে এই আমার টোটাল পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা পরের নিয়মটায় চলে যাই। এবার আমরা যেটা শিখব কন্ডিশনাল সেন্টেন্স। এটা নিয়ে আমার একটা পরিপূর্ণ বিস্তারিত ক্লাস আছে, কিন্তু আজ আমরা শর্টকাটে একটু শেখার চেষ্টা করব। কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তাধীন বাক্য, যেখানে শর্ত থাকে। দেখুন বাংলায় আমরা যখন শর্ত বলি তখন আমরা যদি শব্দটা ব্যবহার করি, যেমন যদি তুমি কাজটি করো আমি তোমাকে টাকা দিব, যদি তুমি ভালোভাবে লেখাপড়া করো তুমি পরীক্ষায় ভালো করবে। তাহলে এই ইংরেজিতে আমরা বলি ইফ। তাহলে ইফ ইউ ডু দ্য ওয়ার্ক ইউ উইল আর্ন মানি, যে তুমি যদি কাজটি করো তাহলে তুমি টাকা উপার্জন করবে। তাহলে এই যে
একটা বাক্য, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা এত গভীরে না যাই। এই ইফ, এই ইউ ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু একটা বাক্য। ইউ উইল আর্ন মানি, এটাও বাক্য, কিন্তু দুইটাকে একসাথ করে ইফ একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করেছে। তাহলে ইফের পরে যে অংশটুকু আছে সেটা কিন্তু শর্ত। দেখেন, যদি তুমি কাজ করো, এটা হলো শর্ত। তাহলে এটুকু কি? এটা একটা ফলাফল, তুমি টাকা উপার্জন করবে। শর্ত হলো কাজ করা, আর ফলাফল হলো তুমি টাকা উপার্জন করবে। তাহলে ইফের পরে থাকে শর্ত, আর এ পাশে থাকে ফলাফল। দেখুন, ফলাফল কিন্তু সর্বদা পরে হয়, যদি সেটা চিরন্তন সত্য না হয়। তাহলে ফলাফলে আমরা পরে বলা মানেই তো ফিউচার। তাহলে ফলাফলে আমরা একটা মডেল ব্যবহার করব। তাহলে মডেলগুলো দেখে আসি, উইল, মে, ক্যান। তার মানে এখানে আমি ফলাফলে উইল ব্যবহার করেছি, এর মানে এই না উইলই ব্যবহার করতে হবে, আপনি চাইলে মে কিংবা ক্যানও ব্যবহার করতে পারেন। এখানে আবার একটা ভুল ধারণা থাকে, সবাই মনে করে যে তাহলে কন্ডিশনাল সেন্টেন্স ইফ দিয়ে শুরু হবে এবং সবার ডাইনে একটা মডেল থাকবে, মানে উইল কিংবা মে কিংবা ক্যান যাই থাকুক না কেন। আসলে এমন না, কারণ এটা তো ঘোরানোও যায়। যেমন আমি বলতে পারি তুমি টাকা উপার্জন করবে যদি তুমি কাজটি করো। তার মানে আমার এই যে বাক্যাংশ, এটা আমি ঘুরিয়েও লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি ইউ উইল আর্ন মানি ইফ ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি টাকা উপার্জন করবে যদি তুমি কাজটি করো। অর্থ কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো আমার মনে রাখতে হবে যে ইফের পরে শর্ত থাকবে, আর শর্ত তো এখনই হয়, আর ফলাফল কি হয় পরবর্তীতে। এই জন্য ফলাফলের অংশটা প্রথমে চলে আসলে আমার মডেল অক্সিলারিটা প্রথমে আসবে, আর ফলাফল পরে থাকলে মডেল অক্সিলারিটা আমার পরে যাবে। এখন এই যে কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ হলো বাস্তব, অবাস্তব। আমরা আসলে এটাকে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল নাম দিয়ে থাকি। এখন আমরা অন্য একটা উদাহরণে যাই। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। তুমি যদি কঠোরভাবে পরিশ্রম করো তুমি সফল হবে। এখানেও দেখেন ইফের পরে এটুকু শর্ত, এটুকু ফলাফল, এই জন্য এই ফলাফল অংশে একটা মডেল ব্যবহার করেছি। এখন এই যে ইফের পরে যেটা আছে এটা হলো প্রেজেন্ট টেন্স। তাহলে এটাও কিন্তু দেখেন ভি অন। আমি যদি একটু খেয়াল করি, এটা টেন্স হিসেবে কিন্তু ফিউচার, কিন্তু মডেলের এই ভার্বটার রূপ কি? প্রেজেন্ট। তাহলে আমি যদি এভাবে ধরি, এ পাশেও একটা ভার্বের প্রেজেন্ট, এ পাশে মডেলের প্রেজেন্ট, তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যায়, টেন্সের এই ঝামেলাগুলো থাকে না। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইটের জিনিসটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনাইট হয়, আর পাস্ট ইনডিফিনাইট পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট হয়। এই লাইনটা মনে রাখবেন, কারণ এটা সব জায়গায় জরুরি। কেন জরুরি? কারণ আপনি একটু যদি খেয়াল করেন, ন্যারেশনে ইনভার্টেড কমার ভিতরে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে আপনি কি করেন? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট থাকলে কি করেন? পাস্ট পারফেক্ট করেন। কারণ আজকের দিনটা গত দিন হয়ে যাবে, গত দিনটা কিন্তু আজকের আসবে না, গত দিনটা আরও গত হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটটা হবে পাস্ট ইনডিফিনাইট, মানে গত হয়ে যাবে, আর এই গতটা আরও গত হবে, প্রেজেন্টে আর ফিরে আসবে না। সুতরাং পাস্ট ইনডিফিনাইটটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে একটু দেখি এর সাথে কিভাবে আমি মেলাতে পারি। তো এটা যেহেতু প্রেজেন্ট ছিল, আমি এটাকে পাস্ট করে দিই, পাস্ট ইনডিফিনাইট। তাহলে ইফ ইউ ওয়ার্ক, আমি এবার দিলাম ইফ ইউ ওয়ার্কড হার্ড, ইউ উইল, তাহলে এ পাশে পাস্ট করেছি, এ পাশেও পাস্ট করি, ইউ উড বি সাকসেসফুল। পরে দেখুন পাস্ট ইনডিফিনাইট থেকে আমি বলেছিলাম পাস্ট পারফেক্টে যাব। তাহলে ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড, এখন এ সাইডে তো হ্যাড দিয়েছিলাম, এখন এ সাইডে তো হ্যাড দিয়েছি, তাহলে এ সাইডেও হ্যাড দিব, কিন্তু উড থাকার কারণে, অর্থাৎ মডেল থাকার কারণে এটা হ্যাভ হয়ে গেল। তাহলে হ্যাভের পরে যে ভার্বই বসবে সেটার V3, তাহলে বিন সাকসেসফুল। এখন আমি অর্থর সাথে একটু মিলিয়ে আসি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোরভাবে পরিশ্রম করো, ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবে। এই শর্তটা দেখুন বাস্তবে হতেও পারে যে তুমি সফল হবে, কঠোরভাবে পরিশ্রম করবে। কিন্তু পরের বাক্যটা হলো ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোরভাবে পরিশ্রম করতে, ইউ উড বি সাকসেসফুল, তুমি সফল হতে। তার মানে এটা অবাস্তব, মানে আমি কঠোরভাবে পরিশ্রম করিনি, আমি সফল হইনি। কিন্তু এটার দিকে যদি দেখেন, তুমি যদি কঠোরভাবে পরিশ্রম করো তুমি সফল হবে, তার অর্থ এটার একটা বাস্তব, অর্থাৎ সম্ভাবনার উপর ভিত্তি করে একটা বাস্তব দিকটা আছে। পরে দেখুন এই দুইটা যেহেতু পাস্ট, এটা হলো গভীর পাস্ট, মানে পাস্ট পারফেক্ট, আর এটা হলো সাধারণ, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট।
তাহলে এর অর্থটা কেমন হবে? ইফ ওয়ার্ক হার্ড ইউ উড হ্যাভ বিন সাকসেসফুল। তুমি যদি সফলভাবে পরিশ্রম করতে পারতে তুমি সফল হতে পারতে। এর অর্থ কিন্তু এক, যে আমি আসলে কঠোরভাবে পরিশ্রম করিনি, আমি সফল হয়নি। এখন এই তিনটা কন্ডিশনালকে আমরা নাম দিয়েছি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এখন যদি আমি একটু ভালোভাবে দেখি, ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে তাহলে বাস্তব, মানে সম্ভাবনার উপর ভিত্তি করে, আর সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনাল হচ্ছে অবাস্তব। এখন দেখুন এই উইলটা তাহলে উড হলো সেকেন্ড কন্ডিশনালে, থার্ড কন্ডিশনালে হলো উড হ্যাভ। তাহলে আমি যদি একটু সরাসরি দেখি, প্রেজেন্ট প্রেজেন্ট, মডেলের প্রেজেন্ট, সেকেন্ড কন্ডিশনালে পাস্ট ইনডিফিনাইট, মডেলের পাস্ট, থার্ড কন্ডিশনালে পাস্ট পারফেক্ট, আর এই পাশে উড হ্যাভ। তাহলে আমরা একটু দেখে আসি অন্য মডেলগুলো হলে কি হবে। ফার্স্ট কন্ডিশনাল উইল হলে সেকেন্ড কন্ডিশনাল উড, থার্ড কন্ডিশনাল উড হ্যাভ, মে থাকলে সেকেন্ড কন্ডিশনাল মাইট, থার্ড কন্ডিশনাল মাইট হ্যাভ, ক্যান থাকলে সেকেন্ড কন্ডিশনাল কুড, থার্ড কন্ডিশনাল কুড হ্যাভ। এখন এর বাইরে আরও কিছু রুলস আছে কন্ডিশনালের উপর, কিন্তু আপনাদের মোটামুটি এটা হলেই হয়ে যাবে। এবং যদি একেবারেই বিস্তারিত শিখতে হয় তাহলে আমার কন্ডিশনালের উপরে একটা ভিডিও, অন্য একটা ভিডিও আছে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেটা দেখে নিতে পারেন। এখন আর একটা ইনফরমেশান, সেটা হলো যে কন্ডিশনাল, সেটা ফার্স্ট কন্ডিশনাল হোক, সেকেন্ড কন্ডিশনাল হোক কিংবা থার্ড কন্ডিশনাল হোক, যাই হোক না কেন, সেখানে ইফের উপস্থিতি আছে। কিন্তু থার্ড কন্ডিশনাল এমন একটা কন্ডিশনাল যেখানে ইফ নাও থাকতে পারে। তখন শর্ত হলো এই যে হ্যাড অক্সিলারিটা আছে সেটা সাবজেক্টের আগে আসবে। তো আমরা নর্মালি কিন্তু জানি যে সাবজেক্টের আগে যদি কোনো অক্সিলারি কিংবা ডু ডাজ ডিড আমরা নিয়ে আসি তাহলে প্রশ্ন হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা হবে না। তবে এই থার্ড কন্ডিশনালে এই স্ট্রাকচার ঠিক রাখার জন্য তখন কিছু স্যাক্রিফাইস করতে হয়, অর্থাৎ ইফটা লোপ পায় তখন। তাহলে আমরা দেখি থার্ড কন্ডিশনালটা অন্যভাবে কিভাবে লেখা যায়। হ্যাড ইউ ওয়ার্ক হার্ড ইউ উড হ্যাভ বিন সাকসেসফুল। তুমি যদি কঠোরভাবে পরিশ্রম করতে পারতে তুমি সফল হতে পারতে। অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন নেই, শুধু স্ট্রাকচারে পার্থক্য হলো। তার মানে হ্যাড দ্বারা শুরু হলেই যে সেটা প্রশ্নবোধক হবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এমনটি নয়। সেখানে আমরা দেখতে হবে এটা আসলে কন্ডিশনাল স্ট্রাকচার পড়ে কিনা। তাহলে আমরা পরের নিয়মটায় চলে যাব। এখন যে নিয়মটা আমরা শিখব অবাস্তব কিছু নিয়ম। এখানে বইতে এই নিয়মগুলা হচ্ছে ছড়ানো ছিটানো আছে, কিন্তু নিয়মগুলো যেহেতু সবই এক, এই জন্য আমি একটা বক্সের ভিতরে নিয়ে আসছি। এটা আপনার জন্য খুবই উপকারী একটা রুলস হতে যাচ্ছে, কারণ আপনি দেখলেই বুঝবেন। আপনি কমপ্লিটিং সেন্টেন্স করতে যান, আপনি রাইট ফর্ম ভার্বসের রুলস করতে যান, পিন পয়েন্ট ইরর করতে যান, যাই করতে যান, এইখান থেকে একটা নিয়ম আপনার অবশ্যই আসবে। এখন আমরা সেই নিয়মগুলো আমরা দেখে আসব। দেখুন, অ্যাজ ইফ অ্যাজ দো, এটা খুব সুপরিচিত একটা শব্দ, কারণ আপনি রাইট ফর্ম ভার্বস বলেন, কমপ্লিটিং সেন্টেন্স বলেন, সেখানে আমরা প্রায় এটাকে দেখি। কিংবা আমরা ইন্টারমিডিয়েটের 3 নম্বর অর্থাৎ ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের যে রুলসগুলো আছে সেখানে আমরা এই ফ্রেজগুলো দেখি। এখন দেখুন, এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো মানে হলো যেন। যেন শব্দটা আমরা কখন ব্যবহার করি? সে এমনভাবে কথা বলে যেন সে সবই জানে। এটা দ্বারা আসলে আমরা কি বোঝাতে চাই? আসলে সে কিছু জানে না, অর্থাৎ অবাস্তব, তার জানাটা আসলে বাস্তবিক নয়। পরে দেখি উইশ মানে ইচ্ছা করা। আমরা একটা বলি আমার যদি পাখির মতো ডানা থাকে, আসলে কি আছে নাকি? নেই। সুতরাং এটাও আমরা অবাস্তব জিনিসে ব্যবহার করি। তারপরে ফ্যান্সি মানে কল্পনা করা। ওই উইশ আর ফ্যান্সি তো সেমই। এরপরে আসি সেন্স। দেখুন, সেন্সের অনেকগুলো ব্যবহার আছে। 3টা ব্যবহার, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তখন আমরা সিন্স ব্যবহার করি, যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপরে আমরা সিন্সটা ব্যবহার করি একটা কমপ্লেক্স সেন্টেন্সে, সিন্স ইউ আর মাই স্টুডেন্ট ইউ শুড বি পোলাইট। যেহেতু তুমি আমার ছাত্র কিংবা ছাত্রী, তোমার কি হতে হবে? পোলাইট মানে ভদ্র হতে হবে। এখন আজকে যে সিন্সটা আমরা করব এটা হলো সময়কে নির্দেশ করে, যে এটা অনেক দিন আগে আমি তোমাকে শেষবারের মতো দেখেছিলাম। অর্থাৎ আমাদের দেখা সাক্ষাৎ বাস্তবে হয় না, খুব কালে ভদ্রে দেখা হয়। তো এই সেন্সটা আজকে আমরা শিখব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, যেন, ইচ্ছা করা, কল্পনা করা, যে সেন্সটা সময়কে নির্দেশ করে সেটাও সবই আমরা মানে যেগুলো বাস্তবে হয় না, অবাস্তব, সেই জিনিসগুলোকে আমরা ব্যাখ্যা করার জন্য কিংবা আমরা মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি। এখন দেখুন,
এই যেন কথাটা আমরা যখন বলেছিলাম, সে এমনভাবে কথা বলে যেন সে সবই জানে। তার মানে এই বাক্যটায় এরা কনজাংশন হিসেবে ব্যবহার হয়, আর ফ্যান্সি এবং উইশটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার হয়। সে যাই হিসেবে ব্যবহার হোক না কেন, দুই সাইডে দুইটা পার্ট থাকে, অর্থাৎ ক্লোজ থাকে, অর্থাৎ বাক্যাংশ থাকে। তো এক সাইডে এক ধরনের টেন্স হলে অন্য সাইডে অন্য এক ধরনের টেন্স হয়, এটা আমরা জানি যে অধিকাংশ কনজাংশনই এটা বলে। তো অ্যাজ ইফ অ্যাজ দো যখন কনজাংশন হিসেবে বসবে, তখন এই বাম সাইডে যদি প্রেজেন্ট বলতে কিছু থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, কিংবা অন্য প্রেজেন্ট টেন্সগুলো হোক, কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট পারফেক্টটা মূলত সবসময় হয়। তো এই সাইডে হবে পাস্ট ইনডিফিনাইট। আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে আজকের দিনটা অর্থাৎ প্রেজেন্টের দিনটা পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ গত হবে, মানে সাধারণভাবে গত দিন হবে, কিন্তু গত দিনটা গভীরগত হবে। গভীরগত মানে কি? পাস্ট পারফেক্ট। তার মানে প্রেজেন্টটা পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইট এ সাইডে থাকলে কি হবে? এ সাইডে কিন্তু পাস্ট পারফেক্ট হবে, সেটা আমি পরে আসি। তাহলে দেখুন, প্রেজেন্ট ইনডিফিনাইট যদি বামে থাকে কিংবা প্রেজেন্ট বলতে যাই থাকুক, আমার ডাইনে হবে পাস্ট ইনডিফিনাইট। কিন্তু আমার ডাইনে যদি বি ভার্ব থাকে, তখন আমার দেখা যাচ্ছে কি সেটা ওয়ার ছাড়া হয় না, যেহেতু অবাস্তব, এখানে ওয়াজ নেই। ধরেন আই উইশ আই ওয়াজ এ কিং, নর্মাল নিয়ম হলো এটা, কিন্তু ওয়াজ হবে না, সাবজেক্ট যাই হোক না কেন এখানে আই ওয়ার এ কিং দিতে হবে। তাহলে একটা উদাহরণ দেখে আসি, যে হি টক্স, এ দেখুন প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে অ্যাজ ইফ আছে যেহেতু, এ সাইডে কি হবে? আমার বিভার্ব যেহেতু আছে, বিভার্বটাকে চেঞ্জ করতে হবে। তাহলে সাবজেক্ট হি থাকার কারণে এখানে পাস্ট হলে তো ওয়াজ হওয়ার কথা, কিন্তু আমি বলেছি সাবজেক্ট যাই হোক না কেন এখানে ওয়ার ছাড়া হয় না। সুতরাং হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ রিচ ম্যান, সে এমনভাবে কথা বলে যেন সে একজন ধনী মানুষ। আসলে সে ধনী নয়, আমরা এটা বোঝাতে চাই। পরে দেখুন, দ্য ম্যান হ্যাজ অ্যাক্টেড, মানুষটা এমনভাবে অভিনয় করে অ্যাজ দো, যেন হি নো অল, সে সবই জানে। তো এ পাশে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে, আমার এ সাইডে পাস্ট ইনডিফিনাইট হবে, তাহলে নিউ। তাহলে দ্য ম্যান হ্যাজ অ্যাক্টেড অ্যাজ দো হি নিউ অল, তার অর্থ মানুষটা এমনভাবে অভিনয় করে যেন সে সবই জানে, আসলে সে কিছু জানে না। পরের নিয়মটা দেখি, এ সাইডে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, এ সাইডে হবে পাস্ট পারফেক্ট, আমি অলরেডি বলেছিলাম। তাহলে এখানে যেহেতু সবগুলো চোখের সামনে আসছে, আমরা একটু বলি যে এ সাইডে যদি প্রেজেন্ট বলতে কিছু থাকুক, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, এ সাইডে হবে পাস্ট ইনডিফিনাইট। আর এর মানে এই না এই সাইডে পাস্ট ইনডিফিনাইট থাকলে এ সাইডে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, এমন না। কারণ আজকের দিনটা গত হবে, আর গত দিনটা আরও গত হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ও প্রেজেন্টে ফিরে আসার কোনো ক্ষমতা নেই, কারণ গত দিন কোনো দিন আজকের দিন হবে না। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনাইটটা হবে পাস্ট ইনডিফিনাইট, কিংবা প্রেজেন্ট যাই থাকুক না কেন পাস্ট ইনডিফিনাইট। আর পাস্ট ইনডিফিনাইট যদি বামে থাকে, এ সাইড হবে পাস্ট পারফেক্ট। উদাহরণ দেখি, হি স্পোক, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট একটা সেন্টেন্স আছে অ্যাজ ইফের আগে, তাহলে এ সাইডে পাস্ট পারফেক্ট হবে। এখন এখানে একটা ভুল ধারণা থাকে যে ওই যে প্রথমে শিখিয়ে এসেছিলাম যে বিভার্ব থাকলেই ওয়ার হবে, তো ওয়ারটা কখন হবে? পাস্ট ইনডিফিনাইট ছাড়া তো ওয়াজ ওয়ার হয় না। এখানে তো আমার এই সাইডে যেহেতু পাস্ট ইনডিফিনাইট অলরেডি আছে, তাহলে এই সাইডে তো আমার পাস্ট পারফেক্ট হবে। সো পাস্ট পারফেক্টে তো ওয়াজ ওয়ারের কোনো স্থানই নেই, সুতরাং এখানে অন্যভাবে চিন্তা করতে হবে। তাহলে হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিন, কারণ পাস্ট পারফেক্ট মানে আমার হ্যাড হলো অক্সিলারি, আর হ্যাডের পরে কিংবা হ্যাভ ভার্বের পরে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যে ভার্বই বসুক না কেন তার ভিত্রি হয়। সুতরাং ওয়াজ ওয়ার তো পাস্ট ফর্ম, এখানে তো আমার এই চিন্তাটা মাথায়ও থাকবে না যে ওয়াজ নাকি ওয়ার, কারণ হ্যাডের পরে সরাসরি বিন। তাহলে হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ম্যাড, সে এমনভাবে কথা বলেছিল যেন সে একজন পাগল ছিল। তারপর এটা দেখুন, ইট ওয়াজ লং সিন্স, অনেক দিন আগে তোমার সাথে আমার শেষবার মতো দেখা হয়েছিল। এখন দেখুন, ইটের পরে যেহেতু ওয়াজ আছে, মানে পাস্ট ইনডিফিনাইট, এই সাইডে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট মানে হ্যাড অক্সিলারি, আর এরপরে ভি3। তাহলে কি হলো? ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মেট ইউ লাস্ট। আরেকটা উদাহরণ দেখব, আই উইশ আই নো অল, যে আমার ইচ্ছা আমি যদি সব জানতাম, অর্থাৎ উইশটা আছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে এই সাইডেও পাস্ট পারফেক্ট হবে। তাহলে কি হবে? আই উইশড আই হ্যাড নোন অল, তার অর্থ আসলে আমি সব জানি না। সো আরও একটা উদাহরণ দেখব আমরা, হি উইশড হি হ্যাড এ লট অফ মানি। এটা একটা মজার উদাহরণ হতে যাচ্ছে। হি উইশড, দেখুন এখানে আছে পাস্ট ইনডিফিনাইট,
তো হির পরে কিন্তু হ্যাভ আছে। তো আমরা জানি এ পাশে পাস্ট ইন্ডিফিনিট থাকলে এ সাইডে হয় পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট তো হ্যাড থাকে, তো আমি হ্যাড দিলাম। তাহলে একটু যদি খেয়াল করি, এই হ্যাডটা কিন্তু এই হ্যাভটা হ্যাড হয়নি, এটা অক্সিলারি। তাহলে এই হ্যাভটা এখানে বসবে মেইন ভার্ব, কারণ এটা তো অক্সিলারি। আমরা জানি একটা সেন্টেন্সে মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক। তাহলে এই হ্যাভের পরে যে ভার্বটাই বসুক না কেন সেটার ভিত্রি হয়। তাহলে হ্যাভ ভার্বের কি ভিত্রি কি? হ্যাড। কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। তাহলে পুরো সেন্টেন্সটা একটু পড়ি। হি উইসড হি হ্যাড এ লট অফ মানি। তাহলে এখানে কিন্তু হ্যাড দুইবার, একটা হলো অক্সিলারি, একটা মেইন ভার্ব। তাহলে এই হলো আমাদের ক্লাসের আজকের সকল রুলস। সবগুলো নিয়মই খুব গুরুত্বপূর্ণ, কারণ এই তিনটা থেকে আসলে যে তিনটা রুলস আমি আজ করালাম, এই তিনটা রুলসের ভিতরে অনেকগুলো রুলসই বিদ্যমান। সো এই তিনটা রুলস থেকে যে কোনো পরীক্ষা কমন আসে। আশা করি এই তিনটা রুলস যত কনফিউশন ছিল দূর হয়েছে। যদি এখনও পর্যন্ত কোনো ধরনের কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।